আরেকটি দল দেখছি তারাও বিদেশে বসে বসে এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছে আগামীতে ক্ষমতায় চলে আসবে। বিদেশে বসে বসে কি ক্ষমতায় আসা যায়? বিদেশে বসে বসে ক্ষমতায় আসা যায় না। যদি সৎ সাহস থাকতো তাহলে 5ই আগস্টের পরে তিনি দেশে আসতেন। এখনো পর্যন্ত করোনার মতো, লকডাউনের মতো অনলাইনে বসে প্রোগ্রাম তিনি করতেন না। এজন্য আমরা এই প্রজন্ম আহ্বান জানাবো, যদি বাংলাদেশকে নিয়ে রাজনীতি করার ইচ্ছা থাকে, যদি সৎ রাজনীতি করার ইচ্ছা থাকে, বাংলাদেশের মানুষের মাঝে এসে রাজনীতি করুন। সংগ্রামী উপস্থিতি, আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না। বাংলাদেশে আজ যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে, সবার মাঝে যে জাগরণ তৈরি হয়েছে, এই জাগরণের মধ্যে দিয়ে বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে চাই। যারা আমাদেরকে থামিয়ে দিতে আসবে, আমরা সকল বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। অতীতে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল, আমরা দেখেছি ইতিহাস প্রমাণ করেছে তারাই বরং থেমে গিয়েছে। অতীতে যারা আমাদেরকে নিষিদ্ধ করতে এসেছিল, তারাই নিষিদ্ধ হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এজন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না। আমাদেরকে ভয় দেখাতে এসে শয়তান নিজে অন্ধকারে পালিয়ে গিয়েছে। 2024 জুলাই আগস্টের পর আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশ নতুন করে নতুন সম্ভাবনার মধ্য দিয়ে এগিয়ে যাবে। সকলের মাঝে একটা পরিবর্তন আসবে, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে, আচার আচরণে পরিবর্তন আসবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি একটা শ্রেণী স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, নতুন করে আরেকটি দল, তারাও তাদের মাঝে সেই ফ্যাসিস্টের আচরণ ফুটিয়ে তুলছে। তারাও হাসিনার অসমাপ্ত কাজগুলো আজ নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তারা নিজেরা শুধু নিজেদের মধ্যে হানাহানি করে এখন পর্যন্ত 200-এর বেশি মানুষকে হত্যা করেছে। এবং বাংলাদেশে এখন যেখানেই যায় চাঁদাবাজের যে উৎপাত লক্ষ্য করা যাচ্ছে, সেটাও সেই দলটি মূলত সেই কাজগুলো করছে। আরেকটি বিষয় লক্ষণীয়, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের কোন নেতৃবৃন্দ কখনো এই বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। তারা শত নির্যাতন জুলুম সহ্য করেছে, ফাঁসির দড়ি মাথায় নিয়েছে এবং সকল নির্যাতন সহ্য করে এই বাংলাদেশে তারা অবস্থান করেছিল। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি কেউ কেউ বিদেশে বসে এই দেশকে চালান। অতীত হাসিনা তিনি বিদেশে বসে বসে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে বিভিন্ন অস্থিতিশীল করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জুলাই এবং আগস্টে আমাদের অসংখ্য ভাইরা জীবন দিয়েছেন। আমাদের অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল এবং এই গুম করার পর অসংখ্য ভাইদের লাশ পাওয়া গিয়েছিল বিভিন্ন পথে প্রান্তরে, নদীর ধারে, খালের মধ্যে আমাদের ভাইদের লাশ পাওয়া গিয়েছিল। অনেক ভাইদেরকে হাত হারা অবস্থায়, পা হারা অবস্থায়, চোখ হারা অবস্থায়, পঙ্গু অবস্থায় তাদেরকে পাওয়া গিয়েছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 2024 জুলাই আগস্টের পর আয়নাগর আবিষ্কৃত হয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাইকে এখনো পর্যন্ত সরকার এবং কেউ কোনো খোঁজ খবর দিতে পারে নাই। আমরা এই ভাইদের দ্রুত সময়ের মধ্যে সন্ধান কামনা করছি এবং তাদেরকে তাদের পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য সরকার সহ, প্রশাসন সহ সকল সচেতন নাগরিকদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এত জুলুম নির্যাতনের পর 2024 জুলাই আগস্টের যে ত্যাগ এবং কোরবানির পর, প্রজন্মের যে জাগরণের পর আজ বাংলাদেশে পুরো জেনারেশনের মাঝে, পুরো সাধারণ মানুষের মাঝে এক নব উদ্দীপনা এবং নব জাগরণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বিজয়ের পর বাংলাদেশে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছি। এই বিজয়ের পর আমরা অতি উদ্বেলিত হয়ে যাই নাই। আমরা আনন্দের সীমা অতিক্রম করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করিনি, বরং এই বিজয়কে আমরা উদযাপন করেছি আল্লাহ তাআলার কাছে সেজদার মধ্য দিয়ে। আমরা আমাদের বিজয়কে একটি দায়িত্ব হিসেবে, কর্তব্য হিসেবে, কমিটমেন্টের জায়গা থেকে নিয়েছি এবং আমরা ঘোষণা করেছি, আমরা ছাত্র সমাজের কাছে যে অঙ্গীকার করেছি, যে ইশতেহার দিয়েছি, যেদিন এই ইশতেহার বাস্তবায়ন করতে পারবো সেদিনই আমাদের প্রকৃত বিজয় আমরা অর্জন করব। আমরা বিশ্বাস করি বাংলাদেশে এই দৃষ্টান্ত শুধুমাত্র ক্যাম্পাসে স্থগিত থাকবে না, বরং বাংলাদেশে নতুন এক মাইল ফলক হয়ে আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফের পক্ষে, সত্য এবং ন্যায়ের পক্ষে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে বাংলাদেশের জনগণ বাছাই করে নেবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে ঢাকা 13 আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোবারক হোসেন, আপনারা সকলে ওনাকে চিনেন। উনি পেশায় একজন ডাক্তার হওয়ার পরেও নিজেকে জনসেবা, মানব সেবা এবং সমাজ সেবায় নিয়োজিত করেছেন। আমরা বিশ্বাস করি উনি ওনার একাডেমিক যোগ্যতা, উনি ওনার সাংগঠনিক দক্ষতা এবং উনি ওনার সমাজ সেবার যেই দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা রয়েছে সেটা দিয়ে মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলার এই আসনকে
তিনি সমৃদ্ধ একটি আসনে পরিণত করবেন এবং এই আসনে তিনি আধুনিক ঢাকা, তারুণ্যের ঢাকা, অথবা যে আমরা সমৃদ্ধ ঢাকার কথা বলছি সেই ঢাকা তিনি প্রতিস্থাপন করবেন ইনশাআল্লাহ, প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। আমি আশা করব আপনারা সকলেই আমাদের এই নেতৃবৃন্দের সাথে থাকবেন এবং ঢাকার প্রত্যেকটি বাড়িতে আনাচে কানাচে গিয়ে ওনার জন্য আপনারা ভোট চাইবেন এবং ন্যায় এবং ইনসাফের পক্ষে সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে ওনাকে বিপুল ভোটে জয় করবেন ইনশাআল্লাহ। সে প্রত্যাশা রাখতে পারি ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ। এই বাংলাদেশে বিশাল জনগোষ্ঠী রয়েছে। এই জনগোষ্ঠীকে কখনো কোনো সরকার তারা জনসম্পদে পরিণত করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করে নাই। আমাদের এই বাংলাদেশে খনিজ সম্পদ রয়েছে, নদীমাতৃকতার মধ্য দিয়ে মৎস্য সম্পদ রয়েছে, পানি সম্পদ রয়েছে, আমাদের বঙ্গোপসাগরে ব্লু ইকোনমিক জোন রয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, বিগত সময়ে যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে তারা বাংলাদেশের এই সম্ভাবনাগুলিকে আইডেন্টিফাই করে এই সম্ভাবনাকে কাজে না লাগিয়ে বরং নিজেদের পকেট ভারী করেছে, নিজেদের আখের গুছিয়েছে এবং তারা বিদেশে এই বাংলাদেশের অর্থ পাচার করে বিভিন্ন জায়গায় তারা বড় বড় ধরনের বিল্ডিং করেছে। বেগমপাড়ায় তারা সেখানে তাদের পাহাড় সম্পদের পাহাড় করেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্যের কোনো উন্নতি তারা ঘটায় নাই। সংগ্রামী উপস্থিতি, আসুন আমরা আমাদের সম্ভাবনাকে কাজে লাগাই। আমরা সাধারণ মানুষকে কাছে টেনে নিয়ে, বুকে টেনে নিয়ে, ভালোবাসা দিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ আমাদের সহায় হন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা লক্ষ্য করেছেন আমি আমার ডান পাশে এবং বাম পাশে দুইজন শহীদদের পিতার মাঝখানে দাঁড়িয়ে আমি বক্তব্য পেশ করছি। তিনি হলেন আমাদের অন্যতম শহীদ জনাব নাসিব। জনাব নাসিবের পিতা তিনি ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য পেশ করেছেন। আরেকজন হলেন আমার বাম পাশে জনাব রাকিবের গর্বিত পিতা। আমি একটি স্লোগান দিয়ে বক্তব্য শেষ করব, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। সম্মানিত ভাইয়েরা, বক্তব্য আমাদের প্রধান অতিথি রাখবেন। ইতিমধ্যে আমি আপনাদের সামনে অনেকই বক্তব্য রেখেছি। বক্তৃতার প্রথমে বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থানের পরে শহীদের রক্তের বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন হয়ে সমগ্র বাংলাদেশের মানুষ কথা বলার সুযোগ পেয়েছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে সকল শহীদ পরিবারের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি। আমরা ইতিমধ্যে সমস্ত পঙ্গুদের খোঁজখবর নিয়েছি। আরেকটি দল বাংলাদেশের যারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা লক্ষ্য করেছেন 5 আগস্ট দেশ স্বাধীন হলো, 7 আগস্ট নির্বাচনের জন্য পল্টনে সমাবেশ করলো এবং নির্বাচন দাবি করলো। অবাক বিস্ময় জাতি তাকিয়ে থাকলো, দেশে সরকার নেই, নির্বাচন কার কাছে চায়? সম্মানিত প্রিয় ভাইরা, বাংলাদেশের আকাশে আমরা আবার শকুনের গ্রাণ লক্ষ্য করছি। ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়কে উস্কিয়ে দিয়ে বাংলাদেশে একটি দুঃসহ অবস্থা এবং ষড়যন্ত্রের পায়তারা শুরু করেছে। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই মিছিলতে, এই প্রোগ্রাম থেকে ঘোষণা করছি, কোন চক্রান্ত আর কাজে লাগবে না। কোন চক্রান্ত বাংলাদেশ জামাত ইসলামীর অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। ইতিমধ্যে 300 আসনে আমরা প্রার্থী ঘোষণা করে সারা বাংলাদেশে জামাতের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে। এই দেশের মানুষ এখন জামাতের প্রতি আস্থা স্থাপন করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে পার্লামেন্টে পাঠিয়ে মানুষের সেবক হওয়ার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সময়ের কারণে বক্তব্য লম্বা করা যাচ্ছে না। আমি মোহাম্মদপুর আসিফকে আশ্বস্ত করেছিলাম আমার বিভিন্ন বক্তব্যে এখানে বেশ কিছু সমস্যা, ইতিমধ্যে আমি সমস্যাগুলো চিহ্নিত করেছি। আপনারা জানেন বসিলা 4 রাস্তার যে যানজট, ইতিমধ্যে সেই যানজটকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। বসিলার যে 4 রাস্তা, 60 ফিটের যে রাস্তা, সেই রাস্তার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে কিশোর গ্যাং, মাদকের আস্তানা বন্ধ করার জন্য
প্রশাসনিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। ইতিমধ্যে আপনারা তা লক্ষ্য করেছেন। এই মোহাম্মদপুরে অনেক সমস্যা। কয়েকদিন আগে সরকারের ঊর্ধ্বতন একজনের সাথে কথা বললাম, তিনি বললেন মোহাম্মদপুর ক্রাইম জোন এলাকা, মোহাম্মদপুর তো অপরাধ প্রবণ এলাকা। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, এই অপরাধ প্রবণ এলাকাকে ভালো করার জন্য কি পদক্ষেপ আপনি গ্রহণ করেছেন? তিনি বললেন, আমি প্রশাসনকে বলে দিয়েছি, আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন। আমরা বিশ্বাস করি প্রশাসন যদি পদক্ষেপ গ্রহণ করে, যেই সমস্যা আপনারা ভুগছেন, কিশোর গ্যাংয়ের প্রবলেমে ভুগছেন, মাদকের প্রবলেমে ভুগছেন, ছিনতাইকারীর প্রবলেম ভুগছেন, ইনশাল্লাহ এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। মোহাম্মদপুরে খেলার মাঠ নাই। আমি বলেছি যেই সব জায়গা জোর জবরদস্তি করে 15 বৎসর বন্দি করে রাখা হয়েছিল, 15 বৎসর ধরে রাখা হয়েছিল, সেগুলো আমরা দখল মুক্ত করে ইনশাল্লাহ খেলার মাঠ তৈরি করে দেব। কমিউনিটি হসপিটাল নেই। আমি সব জায়গায় চিকিৎসা ব্যবস্থার জন্য যে চিকিৎসা আয়োজন করেছিলাম, ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম, সেখানে বলছিলাম প্রয়োজনীয় আমরা চিকিৎসা ব্যবস্থার জন্য কমিউনিটি হাসপাতাল তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সর্বোপরি বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক বাংলাদেশ তৈরি করার পক্ষে। বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতিবিহীন দেশ তৈরি করার জন্য লড়াই করছে। আগামীতে ইনশাআল্লাহ যদি আমরা আপনাদের সেবক হতে পারি, তাহলে একটি সুন্দর বাংলাদেশ, একটি অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা তৈরি করে দিতে সক্ষম হব। সে আশাবাদ ব্যক্ত করে আগামী 26-এর নির্বাচন সকল ষড়যন্ত্রে উপেক্ষা করে ইনশাআল্লাহ আমরা ভোটের মাঠে জয়লাভ করব, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।